যে আমাদের উপরে এখানে ছাত্রদল, যুবদল, বিএনপি, সন্ত্রাসী ক্যাডাররা কিভাবে হত্যার উদ্দেশ্যে নারকীয় হামলা চালিয়েছে। আমাদেরকে, আমরা যখন সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যাচ্ছিলাম, আমাদেরকে ট্রিটমেন্ট পর্যন্ত নেয়ার জন্য ঢুকতে দেওয়া হয়নি। সেখানে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং সেই জায়গায় আপনারা ভিডিও দেখবেন যে ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে কিভাবে মাটিতে ফেলে 10-12 জন মিলে হত্যার উদ্দেশ্যে তাকে পিটাচ্ছিল। এবং ওই জায়গায় আমাকে যখন রড দিয়ে মারতে আসা হয়, আমার হাতে সামান্য লাগলেও আমার এই ভাই আমার সামনে ছিল, আপনারা দেখবেন তার এই শরীরে এগুলো সব রডের দাগ। এই যে সামনে পিছনে যেভাবে পেরেছে তাদেরকে এভাবে মেরে ফেলার জন্য রীতিমতো তার উদ্দেশ্য ছিল যে আজকে 2-1টা লাশ এখানে ফেলে দিবে, সারা বাংলাদেশে এনসিপির কথা বলা বন্ধ করে দিবে, এনসিপির রাজনীতি যেন কেউ না করে ওই ভয় তৈরি করবে। আপনি দেখেন আমাদের এই যে ভাই, ওনার আপনারা দেখেছেন ইতিমধ্যে একজনকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, ওনাকে এখানে নেই ভর্তি করতে দেয়নি। ছোট্ট ভাই আমাদের হয়তো 9-10 বা কলেজে পড়ে, ওর চোখে রডটা দিয়ে রীতিমতো এভাবে খোঁচানো হয়েছে। ওর ওই চোখ আমি জানি না, আল্লাহ মাফ করুন, যে কোনোদিন দেখতে পারবে কিনা দুনিয়ার আলো। আমাদের এই ভাইকে সেম ভাবে দেওয়া হয়েছিল, ওনার একটু নিচে লেগেছে কিন্তু এটা পুরোটা কালো আছে, এখানে সেলাই পর্যন্ত দেওয়া লেগেছে। আমাদের একজন বোন আমাদের সাথে ছিল, হাসপাতালে গিয়েছিল, বোনকে হাসপাতালে ওইখানে তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে পিটানো হয়েছে এবং অলরেডি এখানে অ্যাম্বুলেন্সে একজনকে তোলা হয়েছে যার পায়ে ফ্র্যাকচার হয়েছে। আমাদের এনসিপির যিনি সদস্য সচিব জেলার, তার হাতের এই জায়গাটা একদম গুঁড়া হয়ে গেছে, সরাসরি তাকে নিটোরে রেফার করা হয়েছে ঢাকায় পঙ্গু হসপিটাল যেটা। আসলে এখানে আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি যে চরিত্রটা দেখাইলো এটা হলো তাদের আসল চরিত্র। এইখানে লিস্টেড হচ্ছে 14 জন, একদম লিস্টেড রেজিস্টার্ড একদম হাসপাতালে। এর বাইরে কতজন এই মুহূর্তে আছে আমাদের কাছে এখনো তথ্যগুলো আমরা যোগাযোগ করতে পারিনি। আমাদের ক্যামেরা ভেঙে ফেলছে, ফোন নিয়ে চলে গেছে। আমাদের মিডিয়া টিমের একটা গাড়ি ছিল, বিভিন্ন বিটের সাংবাদিক যারা ভাইরা তারা আসছিল, ওই গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, পুরো গাড়ি ভেঙে ফেলা হয়েছে, একটা গ্লাস নাই। আপনারা ভিডিওতে দেখবেন গাড়ির ড্রাইভার, যারা ভিডিওগ্রাফার, বিভিন্ন বিটের সাংবাদিক, তাদেরকেও এনসিপির মনে করে তাদের গায়েও নির্মমভাবে হাত তোলা হয়েছে। আসলে এখানে বিএনপি যেটা করছে এটা হলো তাদের ওই 2006 সালের আগের যে চরিত্র, আমাদের বলে না যে মুদ্রার এপিট ওপিট, আওয়ামী লীগের বিএনপি, ওই চরিত্রটা দেখাইলো। আমরা ভাবছিলাম যে তারেক রহমানের এই বিএনপি 17 বছর জুলুমের মধ্যে দিয়ে গেছে, তারা মনে হয় ভালো হয়েছে, সংশোধন হয়েছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। তো এটা তারেক রহমানকে এটার জবাব দিতে হবে যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মতো আবার এভাবে ছাত্রদল, যুবদল, বিএনপিকে সন্ত্রাসী ক্যাডার বাহিনীতে পরিণত করতে চায় কিনা, এবং এইভাবে আমাদেরকে রক্তাক্ত করে আমাদেরকে মেরে ফেলে আমাদের কথা বলা বন্ধ করতে চায় কিনা। যদি এটা চায়, আমরা তারেক রহমানকে বলছি, তারেক রহমান এটা কোনদিন পারবে না। এটা আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির উপরে, আওয়ামী লীগ নাই হয়ে গিয়েছে, বিএনপি আছে। এখন বিএনপি যদি এনসিপির উপরে চায়, বিএনপি ইনশাআল্লাহ একদিন নাই হয়ে যাবে, এনসিপি আপনাদের এখন কোথায় যাচ্ছেন এবং পরবর্তী কর্মসূচি? আমাদের আজকে তো আমরা তো বের হয়ে যাচ্ছিলাম, প্রোগ্রাম শেষে আমরা প্রায় 500 মিটার সামনে চলে এসেছিলাম। আমরা মৌলভীবাজার যাচ্ছিলাম, কালকে আমাদের মৌলভীবাজারের কর্মসূচি। আমরা আমাদের কয়েকজন ভাইকে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ রেফার করা হয়েছে, আমরা ওই দিকেই যাচ্ছি। এবং আমরা অবশ্যই আপনারা দেখবেন যে এরা ছাত্রলীগের মতো যেই সন্ত্রাসীটা ছাত্র দলের আমার ভাইদেরকে নির্বিচারে মারলো, যার ভিডিও আছে, রড দিয়ে মারলো, অস্ত্র দিয়ে, ওই যে এটা বলে চাইনিজ কুড়াল ছিল, আমার গাড়িটাকে শেষ করে ফেললো। সে এখন, তার নাম মনে ইমন নাকি ইমন, সেই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী, জিকে গৌসের সন্ত্রাসী, সে হসপিটালে ভর্তি হয়ে নাটক করতেছে। তো এই সন্ত্রাসীরা আবার দেখবেন মামলারও গিয়ে নাটক করবে, দেখবেন ওরাই গিয়ে আগে মামলা করবে, একদম ছাত্রলীগের, আওয়ামী লীগের চরিত্র। কিন্তু আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। আমরা খুব দ্রুত, হতে পারে কালকে হবে, হতে পারে পরশুদিন, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যাব। এবং এই বিএনপি কিংবা জিকে গৌস বাহিনী, সন্ত্রাসী বাহিনী যদি মনে করে এভাবে রক্তাক্ত করে 2-1 জনের চোখ তুলে ফেলে এনসিপির রাজনীতি হবিগঞ্জে বা বাংলাদেশে বন্ধ করা যাবে, এটা সম্ভব না। আমরা সবার আগে প্রোগ্রামটা ইনশাআল্লাহ আবার এই হবিগঞ্জে করব। 36 কর্মসূচি ছিল, সেখানকার ধারাবাহিকতা প্রথমে তারা আজমিরিগঞ্জে সকালবেলা প্রোগ্রাম করে। সেই প্রোগ্রাম পুলিশের নিরাপত্তা বলয়ের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয়। আমাদের তারপরের প্রোগ্রামটা ছিল এখানে সদরে তাদের প্রোগ্রাম, যেটা আমাদেরকে জানানো হয়েছিল যে তারা র্যালি করবে।
র্যালি করে টাউন হলের সামনে যে একটা পথসভা করে প্রোগ্রামের সমাপ্তি হবে। বাট আমাদের প্রস্তুতিও ঠিক একইভাবেই ছিল। আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে না, র্যালি হবে না, শুধু পথসভা হবে। তো ঠিক সেভাবে আমাদের ডেপ্লয়মেন্টটাও আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করেছি। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি সাপোর্ট ছিল। আমাদের এই প্রোগ্রাম ঘিরে 120 জনের বেশি পোশাকে পুলিশ ছিল এবং সিভিল পোশাকেও পুলিশ ছিল। প্রোগ্রামটা শেষও হলো সুন্দরভাবেই। তারা তাদের প্রোগ্রাম শেষ করে যখন ফিরে যাবে, তাদের এখান থেকে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারে, তাদের পরবর্তী কর্মসূচি আছে। তো এই প্রোগ্রামটা শেষ করে প্রথমে তাদের মিডিয়ার যে গাড়িটা, তারা একটা মিডিয়ার গাড়ি এনেছিল, এই গাড়িটা কিছুটা আগেই চলে আসে। মানে আমাদের প্রোগ্রাম শেষে যে মেন ফ্লিটের সাথে যে থানার পেট্রোল গাড়িটা ছিল, এই গাড়িগুলো আসার আগে মিডিয়ার গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িটা কিছুটা দলছুট হয়ে যায় এবং এখানে আসলে এই সার্কিট হাউসের সামনে আসলে এখানে কিছু আমি দুষ্কৃতকারী বলবো, তারা সেই গাড়িটাকে আটকায়, পথরোধ করে সেখানে মারধর সহ গাড়ি ক্ষতি হয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে থানার টিম চলে আসে এবং আমি পুলিশ সুপার হিসাবে যখনই খবর পাই, আমি নিজে অফিস থেকে সাথে সাথে আমার সমস্ত লাইনের যারা স্ট্যান্ড বাই ছিল তাদের কিউআরটি টিম সহ আমি নিয়ে আসি, আমার অফিসাররাও সাথে ছিল। আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে আমি নিজেই প্রত্যক্ষ করেছি যে এনসিপির অর্থাৎ সার্জিস আলমের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল। যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে, তারা সদর হসপিটালের দিকে যেতে যাচ্ছিল। তো হসপিটালের দিকে যেতে চাইলে ওইখানেও আর একটা গ্রুপ, তারাও সেখানে অপেক্ষা বলবো না, মানে তারা সেখানে আগে থেকেই ছিল। তো দুইটা যখন মুখোমুখি আবারও সেখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে আমরা নিজেই সার্জিস আলম সহ তাদের যারা লোকজন ছিল তাদেরকে সোনালী ব্যাংকের ওইখানে নিরাপদ আশ্রয়ে নিই। সেখান থেকে নিরাপদ আশ্রয় থেকে আমরা তাদেরকে পুরো পুলিশি প্রোটেকশানে এখানে সার্কিট হাউসে নিয়ে আসি। এরপরে সেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় এবং আগে যেটা ঘটনা ঘটেছিল গাড়িতে, তাদের যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা এখানে আমি সিভিল সার্জনের সাথে নিজেই কথা বলে সেখান থেকে আরএমও সহ একটা মেডিকেল টিম এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই চিকিৎসা শেষে একটু আগে আপনারা দেখলেন যে আমরা এনসিপির যারা নেতৃবৃন্দ এখানকার ছিল তাদেরকে পরবর্তী কর্মসূচি তাদের আছে মৌলভীবাজারে, সেখানে যেন তারা নির্বিঘ্নে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রোটেকশনও বৃদ্ধি করেছি। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা আমাদের দিক থেকে, যে পুলিশ প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি পরবর্তীতে আমরা যখন দেখলাম যে নিবৃত্ত করা দরকার দুই পক্ষকেই, তখন আপনারা শব্দও শুনেছেন, আমরা সাউন্ড গ্রেনেড একটা নিক্ষেপ করেছি এবং আমরা কিছু ধাক্কা দিয়েছি এবং লাঠি চার্জের মতো দুই একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে। না, এখনও আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা আপনাদের অভিযোগ আমাদের কাছে দেন। তারা বলেছে যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করে পরে আমাদের জানাবে। তাদের আহত যেটা এনসিপির নেতৃবৃন্দ যেটা বলেছে যে তাদের 7-8 জনের মতো আহত আছে। একজনকে এখানকার ডাক্তার রেফার করেছে, তার হাতে কনুইতে, যদিও এটা উনি টেস্ট করতে পারে নাই, তো ওনার ধারণা যে ফ্র্যাকচারও হতে পারে, তো সেই হিসাবে উনি রেফার করেছে। আর বাকিদের এখানে ফার্স্ট এড দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনি বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ্জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগশব্দ আছে কি না সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী গঠিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণে এটা সাজানো নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। এটা আরও ভিতরে ঢুকলে আপনারা এটা সত্যতা পাবেন।
এর সাথে যে ছাত্রদল সহ বিএনপির কোনো অঙ্গ সংগঠনে জড়িত নেই। আপনারা দেখবেন যে যারা যারা আছে উশৃঙ্খলতাটা কারা করেছে এবং উশৃঙ্খল বক্তব্য কারা দিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই বক্তব্যের প্রেক্ষিতে। এটার সাথে আমাদের কোনো সংগঠনে জড়িত না। আমাদের একজন ভাই আমাদেরকে ফোন দিয়ে বলো যেভাবে নাকি সবুজবাগে ওনার গাড়িতে নাম হবে। আমরা যখন সবুজবাগে আসলাম এসে ওনার গাড়ি পাই নাই। পরবর্তীতে আমরা যখন আসলাম গাড়ি বলে তারা হামলা করতেছে, সামনে ওনাদেরকে আটকানোর জন্য গেলাম, তখন ওরা হচ্ছে লোহার রড দিয়ে আমাকে আমার আমার হাতে গাড়ি দেয়। আমাদের জেলা এনসিপি সভাপতি মাহবুবের বিল্ডিং এর উপর অতন্ত্রভাবে আনন্দ করে ঘোরা হয়ে গেছে। আমাদের ছোট্ট আমাদের নবীগঞ্জের ছাত্র শক্তির একজন সদস্য, তার নাম হচ্ছে আলী, তার চোখ মারাত্মক প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো আমরা এই জায়গা থেকে করতে চাই। 17 বছর এই রাজনীতিগুলো এই কাজগুলো আওয়ামী লীগ করছে, এখন আওয়ামী লীগের রাস্তায় হাঁটে তাহলে তো আবার জুলাই আসবে। জুলাই মাসে আমাদের মতো ভুলে তাদের পরিবারে তারা হামলা করছে, তারা আসলে ভুলে গেছে যে আমরা তাদের সাথে ছিলাম। আমরা সামনে থেকে নিয়ে দিয়ে এখানে আন্দোলন গড়ে তুলেছিলাম এবং আওয়ামী লীগ এই হবিগঞ্জ থেকে আমরাই বিতাড়িত করেছিলাম। পরিশেষে এটাই বলবো, আমরা তাদের শাস্তি দাবি করি। জুলাই কিন্তু আমাদের তারা আমাকে কেন তারা মারতো, আমাকে রোড দিয়ে বেরিয়েছে, প্রত্যেক জায়গায় বেরিয়েছে। আমি ধরে রাখছি, তার সত্যি ভাই আমার উপরে পড়ছে। গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে ছাত্রদল চড়াও হয়েছে, সেই তথ্য আমরা দেখেছি এবং প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। গত রাতে সেই সকল ডকুমেন্টসও প্রকাশ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উত্তেজনা ছড়ানো বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার, বিএনপির স্থানীয় যে এমপি নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার, এই বক্তব্যগুলোই মূলত ছাত্রদলকে খেপিয়ে দিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে লেখালেখি হচ্ছে, বিভিন্ন কর্মীরা লেখালেখি করছেন যে সাধারণ জনগণ এবং ছাত্রদল সম্মিলিতভাবে তাদেরকে এই আক্রমণ করেছে। এখন এই যে বিষোদ্গার বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই কথা বলা, এটা তো নিয়মিত একটা দৃশ্যে পরিণত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসদের। কিন্তু হবিগঞ্জের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকারি দল হিসেবে ধৈর্য দেখানো উচিত ছিল কিনা সেই প্রসঙ্গ আসতেই পারে, কিন্তু সাথে এই প্রশ্নও আসতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের এই কর্মকাণ্ড থামাচ্ছে না, তাদেরকে তো থামতে হবে, তাদের তো পজিটিভ রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে তাদের একটা বড় ধাক্কা খাওয়া উচিত ছিল কিনা সেরকমটাও সমালোচকরা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই ধরনের ঘটনার কোনোভাবেই পক্ষপাতী না, এটা সমর্থন করতে পারি না। গতকালকে সবথেকে বড় ঘটনা যেটা দেখলাম, ঘটনার পরে সার্জিস আলম ঘোষণা দিলেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জে অবস্থান করবে, তাদেরকে মেরে ফেললেও তারা হবিগঞ্জে অবস্থান করবে এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আমরা গভীর রাতে খবর নিশ্চিত হতে পেরেছি গত রাতেই, সেটা হচ্ছে যে সার্জিস পাটোয়ারিরা পুলিশি পাহারায় হবিগঞ্জ ছেড়েছেন, ঢাকার উদ্দেশ্যে ঢাকা চলে এসেছেন। তাহলে কেন তারা ফিরলেন? বিচার তো হয়নি, মামলা হয়নি, গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, তাহলে কেন তারা হবিগঞ্জ ছাড়লেন? তার মানে তারা মুখে যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবায়ন করার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন। সেটাই কি? চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে কেন এই ঘটনা ঘটলো, কোন উস্কানির জন্য এটা ঘটলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। যে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন সার্জিস পাটোয়ারিরা। হবিগঞ্জে থাকার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারা থাকেননি। যে সংবাদটা প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে, রাত 12টার পরে এটা নিশ্চিত করা হয়েছে। তাদের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরউদ্দিন ও সার্জিস। এই খবর যখন দেখানো হচ্ছে, আমরা দেখালাম, তখন তাদেরকে নিয়ে একাধিক খবর আছে। যেমন বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখুন, যেখানে সার্জিস ঘোষণা দিয়েছিলেন, দেখে নিন, বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে।
অর্থাৎ মরে না যাওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বে না, প্রয়োজনে লাশ যাবে ঢাকায়, তাছাড়া তারা যাবে না। কিন্তু তাদেরকে আমরা দেখলাম যে হবিগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছেন। এই খবর যখন বলছি, তখন তারা যে অবরুদ্ধ ছিলেন সেটাও প্রথম আলো নিশ্চিত করছে, প্রথম আলো নিশ্চিত করেছিল। এই খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা, অবরুদ্ধ সার্জিস আলম। সার্জিসকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই খবরও প্রথম আলো নিশ্চিত করছে এবং প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে যে তারা ঢাকায় ফিরেছেন। তাহলে কি বিচার চাওয়ার ব্যাপার থেকে তারা বেরিয়ে আসলেন? অবশ্য এনসিপির কেন্দ্র থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করবে এই ঘটনার প্রতিবাদে। গত রাতেও তারা বিক্ষোভ কর্মসূচি মিছিল করেছে তার কার্যালয়ের আশেপাশে এই এলাকায়। প্রথম আলো কি বলছে চলুন একটু ভেতরে ঢুকি। পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে, আবারও বলছি পুলিশের তৎপরতায় অর্থাৎ পুলিশের সাহায্যে, যে পুলিশকে তারা বারবার অভিযোগ করছে, তাদের সহযোগিতায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। সন্ধ্যার পরে তাদের এই গাড়িবহরে হামলা হয়েছিল এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং হামলা যে কারণে, এখানে অনেক খবর রয়েছে হামলায় কি কি হয়েছে, সেগুলো তো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি এবং সেটা আপনারা জানেন, প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। মূলত একটা ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উগ্র বক্তব্যের কারণে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে, এমপি এবং এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্যই মূলত এই হামলাটা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওতে পাটোয়ারি যেটা বলেছেন যে আপনারা এগুলো কি করেন, বসে বসে আপনারা কি করেন, আপনারা এদের সাইজ করতে পারেন না। এদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট নয়। তিনি বলছেন এরা বলবে 24-এর অস্ত্রগুলো কই আছে, এখন মিডিয়া বলবে অস্ত্র কি আমাদের, কিন্তু আমাদের অস্ত্র লাগে না। এখানে আমরা যারা আছি আমাদের 2 হাতি অস্ত্র, 2 হাতি যথেষ্ট। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 নিয়ে আসুক, দেখব কার কত শক্তি। এরকম বক্তব্য যেমন দিয়েছেন, তেমনি স্থানীয় এমপির বিরুদ্ধে, এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, এরকম অভিযোগ করা হয়েছে। এবং সেই কারণেই ছাত্রদল ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে সেখানে সমাবেশ শেষে তারা যখন চলে আসছিলেন, তখন তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে এবং সেই হামলার যে ভয়ঙ্কর সব ভিডিও বেরিয়েছে, দেখা যাচ্ছে যে রড, লাঠি টাঠি নিয়ে গাড়ি আক্রমণ, গাড়ি ভাঙচুর, ব্যাপক মারধর তাদের সাথে যারা ছিল এবং এনসিপির একজন নেতার হাতের কনুই ভেঙে দেওয়া হয়েছে। সার্জিস নিজেও মার খেয়েছেন, তার হাতের আঙ্গুল, অন্তত 4টা আঙ্গুল রক্তাক্ত হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি, সার্জিস নিজেই গণমাধ্যমে বলেছেন। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করার কারণ নেই, এটা সমর্থনযোগ্য নয়। এটা ছাত্রদল যেটা করেছে সেটা অবশ্যই ভুল করেছে, অপরাধ করেছে। কিন্তু ছাত্রদলের পক্ষে বক্তব্য দেওয়ার লোকেরও তো অভাব নেই। তারা দাবি করছেন সেটা হচ্ছে ছাত্রদল কি এটা নিজের ইচ্ছাই করেছে, অহেতুক করেছে, কোনো কারণ ছাড়াই করেছে? না, তাদের দাবি যে ওখানে শুধু না, সারা বাংলাদেশে যেখানেই যান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্কে এবং বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে এত বেশি বিষোদ্গার এখন করেন, তাদের এখন আওয়ামী লীগ ইস্যুটা একটু সেকেন্ডারি বিষয় হয়ে গেছে। তারা এখন বিএনপিকে আক্রমণ করতে প্রতিনিয়ত ব্যস্ত এবং সমালোচনা তো করতেই পারে, যে কোনো দল সরকারি দলের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের সমালোচনার যে ভাষা, সেই ভাষা প্রত্যন্ত অঞ্চলের বিএনপি হাইকমান্ডের কথা শুনে চুপ করে থাকবে, ব্যাপারটা যে সেটা হবে না, এটা অনেক আগেই আমরা বলেছিলাম যে তাদের আরও সংযত হওয়া উচিত, কিন্তু তারা হচ্ছে না। সব থেকে বেশি ঘটনা ঘটছে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে, এবং এই লাগামহীন যে বক্তব্য, এই বক্তব্য যদি এনসিপি তাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনার ভাবার কোনো কারণ নেই যে হবিগঞ্জের এই ঘটনাটাই সর্বশেষ ঘটনা। এরপরে আগামীতে আরও অনেক ঘটনা ঘটবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে এনসিপির তৃণমূলের যারা কর্মী সমর্থক, তারা পর্যন্ত বিপদে পড়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো কয়েকজনের উগ্র বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে খুবই নগ্ন, অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া। সমালোচনার ভাষা সেরকম হওয়া উচিত না, সমালোচনার ভাষা গঠনমূলক হওয়া উচিত। কারণ সমালোচনা তো হবেই, সরকারি দলের সমালোচনা বিরোধী দল করবে,
বিরোধী দলের সমালোচনা সরকারি দল করবে, এটাই তো রাজনীতির মানে কি বলবো যে সৌন্দর্য। এই সৌন্দর্যের বাইরে গিয়ে যখন অশালীন আপত্তিকর শব্দ এবং বাক্যের ব্যবহার হয় তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এনসিপির রাজনীতি কি ক্রমেই দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে? এবং এতদিন মনে হচ্ছিল যে আওয়ামী লীগ তাদের একমাত্র শত্রু কিংবা প্রধান শত্রু, সেটা কি এখন আর নাই? এখন মানে আওয়ামী লীগকে প্রয়োজনই হচ্ছে না, এখন বিএনপি তাদের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। এতে করে তারা কি রাজনীতিতে খুব বেশি লাভবান হচ্ছে কিংবা হতে পারবে?